নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মৌলিক সংখ্যা চেনার উপায়। আমাদের প্রথম জানতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা আমরা ছোটবেলায় সবাই পড়েছি, যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। ধরো 5 একটা মৌলিক সংখ্যা, তার 1 ও 5 দ্বারা বিভাজ্য, আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। এইভাবে কিন্তু কিছু সংখ্যা রয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এইভাবে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এরকম কিন্তু আমরা কয়েকটা মনে আছে, এবং আমরা প্রায় সকলে কিন্তু এটা মনে রাখি, প্রায় 30 থেকে 40 পর্যন্ত মনে রাখি। কিন্তু তারপরের সংখ্যাগুলো মনে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়, এবং অনেকে প্রায় মনেই রাখি না, কারণ আমাদের ক্লাস 10 পর্যন্ত বা আমরা যতদূর পড়াশোনা করেছি সিলেবাস ভিত্তিক, সেগুলোতে কিন্তু মনে রাখার প্রয়োজন হয় না। কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এবং চাকরির পরীক্ষা দিতে গেলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু সেটাকে সহজে বুঝবো কী করে? যখন একটু বড় সংখ্যা হয়ে যাবে বা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, সেখান থেকে মৌলিক সংখ্যা বুঝবো কী করে? সেটা মৌলিক সংখ্যা বলে। কী করে বুঝবো তার চেনার একটা উপায় রয়েছে, সেই চেনার উপায় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আরেকটা কথা খেয়াল রাখতে হবে, একের চেয়ে বড় যে কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যার গুণিতক। এটা কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে। কি বললাম? একের চেয়ে বড় যে কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা, যে কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার গুণিতক বলতে পারি, বা মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য বলতে পারি। মৌলিক সংখ্যার গুণিতক বা মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্যও বলতে পারি, একই ব্যাপার। এই লাইনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই মৌলিক সংখ্যা চেনার জন্য অনেকগুলো অপশন থেকে মৌলিক সংখ্যা চেনার জন্য এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার পদ্ধতিটা কেমন সেটা নিয়ে একটু আলোচনা করি। পদ্ধতিটা কেমন? ধরো একটা সংখ্যা 83, এই সংখ্যাটি মৌলিক কিনা বুঝবো কি করে? আমি একটা 2 অঙ্কের একটা সংখ্যা নিয়েছি। তো এটা চেনার সহজ উপায় হচ্ছে, আমাকে দেখতে হবে এই সংখ্যার ঠিক আগে পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা জানি যে সমস্ত সংখ্যাকে দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে, যেরকম কি 1 গুণিতক 1 মানে হচ্ছে 1, 2 গুণিতক 2 মানে হচ্ছে 4, 3 গুণিতক 3 মানে হচ্ছে 9, 4 গুণিতক 4 মানে হচ্ছে 16। এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সারিতে যেগুলো হয়েছে, মানে মাঝখানে 2 আর 3 এগুলো পূর্ণবর্গ নয়, 5, 6, 7 এগুলো পূর্ণবর্গ নয়। ঠিক আছে, এগুলো কিন্তু 7, 8 এগুলো পূর্ণবর্গ নয়। মাঝখানে যে 9 থেকে 16 মাঝখানে যেগুলো হচ্ছে 10, 11, 12, 13, 14, 15 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা বলতে কি দুটি একই সংখ্যার গুণফল আকারে যাকে প্রকাশ করা যায়। তাহলে 83 আগে এরকম করে 83 আগে কি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে? এরকম দেখো 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। তাহলে 83 আগে কি রয়েছে? 81 রয়েছে। 81 কোন দুটো সংখ্যার গুণফল? 9 আর 9 এর গুণফল। বোঝা গেল? এই যে দুটো সংখ্যার গুণফল, যে দুটো সংখ্যার গুণফল সেই সংখ্যার ঠিক আগে মৌলিক সংখ্যা কি কি রয়েছে দেখতে হবে। কি কি রয়েছে? 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো রয়েছে, তাই না? দেখবো সেই 83 সংখ্যাটি এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয়ে যায় তবে যৌগিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা নয়। আর যদি বিভাজ্য না হয় তবেই কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এরপরে দেখবো 83 তো 2 দ্বারা বিভাজ্য নয়। আমি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি। কেন? এককের অঙ্কে 3 রয়েছে। 2 দ্বারা বিভাজ্য হতে গেলে 0, 2, 4, 6, 8 এককের অঙ্কে থাকতে হয়, যে কোনো একটি থাকতে হয় এককের অঙ্কে, তবেই কিন্তু যদি 2 দ্বারা বিভাজ্য। তাই হচ্ছে না 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 3 দ্বারা বিভাজ্য তো নিয়ম হচ্ছে অঙ্ক দুটোকে যোগ করবো, 8 আর 3 যোগ করলে কত হয়? 11। 11 3 দ্বারা বিভাজ্য নয়, হবে না। 5-এর জন্য 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এককের অঙ্কে 0 অথবা 5 থাকতে হয়, নেই। তাই 5 দ্বারাও হবে না। 7 দ্বারা একটু ভাগ করে দেখে নেবো। 7 একে 7, 1 নামলো, 3 নামলো, 7 একে 7, 7 দিয়ে 14 যাচ্ছে না, মানে এটাও যাচ্ছে না। তাহলে 83 কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর পেছনে লজিকটা কি? এইটা যে করলাম, এর যুক্তিটা কি? এটা কেন মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করছি? এর পেছনে একটা লজিক রয়েছে। দেখো 83 আগে কি রয়েছে? 83 আগে 81 রয়েছে। মৌলিক পূর্ণবর্গ সংখ্যা তাকে 9 গুণিতক 9 আকারে, 81কে 9 গুণিতক 9 আকারে প্রকাশ করা যায়। এরপর তাহলে এটা কি ব্যালেন্স রয়েছে? এটা আর এটা সমান রয়েছে। কিন্তু এই 81কে প্রকাশ করার জন্য যদি আমি এখান থেকে একটা 3 নিয়ে নিই, তাহলে কত হবে? এখানে 9 গুণিতক 3 চলে আসবে, মানে এটা তাহলে কত হয়ে যাবে? 27 হয়ে যাবে এদিকে, আর এদিকে 3 হয়ে যাবে। তাহলে 27কে 3 দিয়ে গুণ করলেও কিন্তু 81 হয়, 9কে 9 দিয়ে গুণ করলেও 81 হয়, 27কে 3 দিয়ে গুণ করলেও 81 হয়, 81কে 1 দিয়ে গুণ করলেও 81 হয়, 81কে 1 দ্বারা গুণ করলে 81 হয়। মানে ব্যাপারটা কি দেখো, এখানে ব্যালেন্স ছিল 9 গুণিতক 9। দেখো এদিকে বাড়লে এদিকে কমছে, এদিকে আরও বাড়লে এদিকে কমছে।
বোঝা গেল? মানে কথা হচ্ছে আমি 81 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য, আমি বলতে পারি 27 দ্বারাও বিভাজ্য, 81 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য, কিন্তু মৌলিক সংখ্যা কিনা বোঝার জন্য আমাকে ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ করলেই হবে, তাই না? কেন, যখন 27 দ্বারা বিভাজ্য হচ্ছে তখন তো 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, যখন 81 দ্বারা বিভাজ্য হচ্ছে তখন তো 1 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তাই না? কিন্তু মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য 1 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখা দরকার, কেন যে কোনো সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো আমি এটা বোঝানোর জন্য বললাম, তবে আমাকে দেখতে হবে কি 9 এর আগে মৌলিক সংখ্যা বিভাজ্য কিনা। দেখো 9 এর আগে 81 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাই এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু 81 পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 100। 81 থেকে 100-র মাঝখানে কোনো সংখ্যাই 9 এর পরের সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সেটা কিন্তু 9 এর আগের সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে, হতে বাধ্য, ঠিক আছে? কেন, এই কারণটা আমি বলে দিলাম যে এদিকে কমলে সেদিকে বাড়ছে, ঠিক আছে? এই কারণটার জন্যই কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করি, ঠিক আছে? তাহলে আমাকে কি মনে রাখতে হবে, কোন একটি সংখ্যা মৌলিক কিনা বোঝার জন্য সেই সংখ্যার ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব, এবং সেই পূর্ণবর্গ সংখ্যাটি যে দুটি একই সংখ্যার গুণফল সেই সংখ্যার আগের মৌলিক সংখ্যাগুলো দ্বারা যদি বিভাজ্য হয় তবেই কিন্তু মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ যৌগিক সংখ্যা, না হয় মৌলিক সংখ্যা। বোঝা গেল? তাহলে এইটার উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন নিয়ে নিই। কোশ্চেনটা কি আছে দেখে নিই। নিচের কোন সংখ্যাটি মৌলিক নয় বলা হয়েছে? মৌলিক নয় বলা হয়েছে, এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? তাহলে আমাকে দেখতে হবে প্রথম সংখ্যা কি আছে, 263, তার ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কি? আমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যাগুলো একই সংখ্যার গুণফল অন্তত 20 পর্যন্ত মনে রাখা উচিত, ঠিক আছে? অনেকে 25-30 পর্যন্ত মনে রাখে, তবে 20 পর্যন্ত অবশ্যই মনে রাখা উচিত। তাহলে এখানে 263 পর্যন্ত যেহেতু আমি নামটা একটু ডাকবো, কেমন, ধরো 10 10 100, 12 12 144, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 256, 17 17 289, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 16 16 256, 16কে 16 দিয়ে গুণ করলে কিন্তু 256 হয়, যেটা ঠিক এর আগে অবস্থিত, 263 আগে অবস্থিত। তাহলে 16 আগে মৌলিক সংখ্যা কি রয়েছে? 2 3 5 7 11 13, এইগুলো দ্বারা যদি বিভাজ্য হয়, তবে এগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তবে কিন্তু সেটা মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? আর যদি না হয় তবে মৌলিক সংখ্যা। তাহলে এখানে 2 দ্বারা তো হবে না, কেন এককের অঙ্কে 3 রয়েছে, 0 2 4 6 8 যে কোনো একটি থাকতে হবে। 3 দ্বারা দেখি অঙ্ক 3টে যোগ করি, 6 2 8 3 11, 11 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 2 দিয়ে হচ্ছে না, 3ও হবে না। 5 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম এককের অঙ্কে 0 অথবা 5 থাকতে হবে, নেই, হবে না। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাটা সে এককের অঙ্কের দ্বিগুণ করে বিয়োগ করে দেবো। এককের অঙ্কের দ্বিগুণ কত? 3 2 6, 26 থেকে সেটা 6 বাদ দিয়ে দেবো। 26 থেকে 6 বাদ দিলে কত হয়? 20। 20 তো 7 দ্বারা বিভাজ্য নয়, তাই 263ও 7 দ্বারা বিভাজ্য হবে না। না হয় আমি ভাগ করে দেখে নিই, ভাগ করলে হচ্ছে কত? 26কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 3 21, 5 নামলো 53, 7 7 49, 87 56, ভাগ যাচ্ছে না, তাহলে 7ও হবে না। 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, 11 দিয়ে 22 4 43 হবে না, 11 দ্বারা হবে না। 13 দিয়ে 26 তাহলে হবে না। তাহলে কোনো সংখ্যা দ্বারাই হবে না, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। 233-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে? 233-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা রয়েছে 15 15 225, 15 15 225, তাহলে 225কে ভাঙলে 15 গুণিতক 15 হয়। তার আগের মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 2 3 5 7 11, ধরো এইগুলোই 2 3 5 7 11 13। কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নিই। দেখো এককের অঙ্কে 3 আছে, হবে না 2 দ্বারা। অঙ্কগুলো যোগ করি, 2 3 5 3 8, 3 দ্বারা বিভাজ্য নয়, হবে না। এককের অঙ্কে 0 অথবা 5 নেই, 5 দ্বারা হবে না। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে 14, 7 3 21, 2 23, 7 দ্বারা। এটাও কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। যেহেতু আমাকে মৌলিক সংখ্যা 9 বের করতে বলেছে, তাহলে এটাও অপশন হবে না, এটাও অপশন হবে না। দেখবো 153 ঠিক আগে কি রয়েছে? 13 13 169 বেশি হয়েছে, 12 12 144, 144-এর 144 কোন দুটো সংখ্যার বর্গ? 12 এবং 12। কোন সংখ্যার বর্গ? 12 12। 12-র আগে কি কি রয়েছে মৌলিক সংখ্যা? 2 3 5 7 11, এগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখবো। বিভাজ্যতার নিয়ম জানি, এককের অঙ্কে 3 রয়েছে, তাই 2 দ্বারা হবে না। অঙ্কগুলোকে যোগ করবো, 5 3 8 1 9, এইটা কিন্তু 9, এই যে অঙ্কগুলোর যোগফল 9 মানে 3 দ্বারা বিভাজ্য কিন্তু হয়ে যাচ্ছে। তাই আর কোনো এগুলো দিয়ে টেস্ট করার দরকার নেই, উত্তর এটাই হবে, কারণ এই সংখ্যাটাই কিন্তু একমাত্র মৌলিক নয়। তো এটা উত্তর হয়ে যাচ্ছে, এটা মৌলিক নয়, তো এটা মৌলিক হতে বাধ্য। কারণ তবুও দেখে নিই 241-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কী রয়েছে? 225, যেটা 15কে 15 দ্বারা গুণ করলে পাওয়া যায়। 15-র ঠিক আগে কী রয়েছে মৌলিক সংখ্যা? 2 3 5 7 11 13। দেখো 241 কিন্তু 4 2 6 1 7, অঙ্ক 3টেকে যোগ করলে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা হবে না। 241 এককের অঙ্কে 1 আছে, 2 দ্বারা হবে না, 5 দ্বারাও তো হবে না, কেন এককের অঙ্কে 0 অথবা 5 নেই। 7 3 21, 3 31, 7 দ্বারাও হচ্ছে না, 11 দ্বারা
11 দ্বারা 2 1 3, 11 দ্বারা হবে না, 241, 241, 13 দ্বারা হবে না, তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, মানে এটা উত্তর হবে না। উত্তর তাহলে কোনটা হবে? উত্তর হবে 153। হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা কি আছে দেখে নিন, নিচের কোন সংখ্যাটি মৌলিক? একই রকম আমাকে টেস্ট করতে হবে এখানে 91, 91 কিন্তু 13 সাথে 91 হয়, তাই এটা আমি মুখে মুখে মানে কিছু কিছু জিনিস দেখবে নামটাই চলে আসবে, যেগুলো নামটা শিখেছো, নামটা ছোটবেলায় আমরা মুখস্থ করেছি, তো সেগুলো কিন্তু আমাদের যদি নাম মনে হয় যে নামটার ভেতর আছে, তাহলে কিন্তু সেগুলোকে আর টেস্ট করার দরকার নেই, বেকার সময় নষ্ট করার দরকার নেই। 13 সাথে কিন্তু 91 হয়, সেই একই রুল অবলম্বন করে তুমি দেখতে পারো 91 ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81, 9 9 81, 9-এর ঠিক আগের, 9-এর ঠিক আগের মানে 9 গুণিতক 9 হলো 81, 9-এর ঠিক আগের মৌলিক সংখ্যা 2 3 5 7 এগুলো দ্বারা ভাগ দিয়ে দেখবে 7 দ্বারা ভাগ কেটে যাবে। ঠিক আছে, এগুলো দ্বারা ভাগ যাবে না, কিন্তু 7 দ্বারা ভাগ চলে যাবে, তাই কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে না, তাই এই অপশনটা হলো না। একই রকম 87, 87ও কিন্তু দেখো এখানে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কি করে বুঝলাম? 8 আর 7 যোগ করলে 15 হয়, তুমি সেই রুলও অবলম্বন করতে পারো, সেই রুলেও হবে, একটু সময় লাগবে, কিন্তু যেগুলো আমি বললাম, যেগুলো মাথায় চলে আসছে হঠাৎ করে, নামটা আমরা যেহেতু মুখস্থ করছি সেটার মাধ্যমে, কিংবা আমার সূত্র রুল মানে যে আমরা বিভাজ্যতার নিয়ম জানি, সেগুলো যদি মনে চলে আসে, সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাড়াতাড়ি, তাহলে কিন্তু এত সময় দিয়ে করার দরকার নেই। 8 আর 7 যোগ করলে 15 হয়, 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাই এটাও কিন্তু মৌলিক হবে না। তাহলে 671, এখানে কিন্তু একটু দেখতে হবে। 671-এর পার্শ্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 625 আছে। 625 কোন কোন দুটো সংখ্যা দ্বারা কোন কোন দুটো সংখ্যার গুণফল? 25 এবং 25-এর গুণফল। তাহলে 25 এবং 25-এর গুণফল হলে 25-এর ঠিক আগের মৌলিক সংখ্যাগুলো কি? 2 3 5 7 11 13 এগুলো দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখবো, 17 19 এগুলো দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখবো। তো এটা একটু বড় আছে, এটা পরে করবো। তাহলে পরীক্ষায় কেমন করতে হয়, যেটা মনে হচ্ছে একটু বড় হচ্ছে সেই অপশানটা টেস্ট করতে, সেটাকে একটু ফাঁকা রাখলাম। ঠিক আছে, এগুলো দিয়ে করলেই হয়ে যাবে। এগুলো দ্বারা যদি কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে মৌলিক সংখ্যা নয়, না হয় কিন্তু মৌলিক সংখ্যা। তো এটা যেহেতু অনেকটা সময় লাগবে, তাই এটাকে পরে করব। ঠিক আছে, তো 263 দেখি, 263 ঠিক আগে কি রয়েছে? 15 15 225 16 16 256, তাহলে 16 গুণিতক 16 করলে কিন্তু 256 হয়। তাহলে 16-র আগের মৌলিক সংখ্যা কি আছে? 2 3 5 7 11 13 এগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখি। 2 দ্বারা হবে না, 3 দ্বারা, 6 3 9 2 11, 3 দ্বারা হবে না, 2 দ্বারা হবে না, 5 দ্বারা, এককের অঙ্কে 0 অথবা 5 নেই, হবে না, 7 3 21, 5 53 হবে না, 7 দ্বারা, 11 দ্বারা, 11 দ্বারাও হবে না। ঠিক আছে, তাহলে 13 দ্বারাও হবে না। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু মৌলিক হবে। ঠিক আছে, তাহলে উত্তর যেহেতু এটা পেয়ে গেছি, তো এটা পরীক্ষায় টেস্ট করার আর দরকার নেই, তো এটা মৌলিক হবে না, স্বাভাবিক। ঠিক আছে, তো এটা তবুও আমি দেখিয়ে দিচ্ছি। 625টা 2 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা, 6 7 13 14, 3 দ্বারা বিভাজ্য হবে না, 5 দ্বারা এককের অঙ্ক 0 অথবা 5 নেই, হবে না। 7 দ্বারা বিভাজ্যতার একটা সহজ নিয়ম আছে, কি বলতো? এককের অঙ্কে দ্বিগুণ করবে। ঠিক আছে, এককের অঙ্ক দ্বিগুণ করলে কত? 1 2 2, তাহলে সেই 2টা 67 থেকে বাদ দিয়ে দেবে, কত হবে? 65। 65কে 7 দিয়ে ভাগ করে দেখবে, যদি ভাগ কাটে ঠিক আছে, আর কিন্তু বিভাজ্য হবে না। তাহলে 65 তো 7 দ্বারা বিভাজ্য নয়, 7 দ্বারাও হবে না। ঠিক আছে, আর 11 দ্বারা, কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 11 6 66, 1 নামলো 11, 11 1 11, তাহলে এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু যৌগিক সংখ্যা, এটা কিন্তু তাহলে মৌলিক সংখ্যা নয়। তাহলে তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা নয়, তিনটেই যৌগিক সংখ্যা। তাহলে এটাই হচ্ছে তাহলে উত্তর। আমি যে বললাম, এটাকে যখন যেটা বড় থাকবে একটু টেস্ট করতে সময়, সেটাকে পরে করে আগে সেটাকে করে নেবে। তো পরীক্ষায় কিন্তু এটার আর টেস্ট করার কোনো প্রয়োজন নেই, এটাই যেহেতু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, এটাই উত্তর। আর একটা কথা বলে দিই, এই মৌলিক সংখ্যা নির্ণয়ে কিন্তু অনেকে 6n +-1 এই সূত্র দ্বারা, অনেকে 6n +-1 এই সূত্র দ্বারা করানো হয়, কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। সব ক্ষেত্রে কিন্তু এটা এই নিয়ম সিদ্ধ হয় না। কেন? আমি একটা উদাহরণ দিই। আরেকটা কথা বলা হয় যে 6n +-1 দ্বারা তখনই হবে যখন 5 ও 7 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম নয়। কারণ বলছি, 121 কিন্তু এটাকে কিন্তু 6n +-1 ফর্মে প্রকাশ করা যায়। 6n +1 প্রকাশ করা যায় কি করে? 6 × 20 +1 করলে কিন্তু 121 চলে আসে। মানে n এর মান যদি 20 হয়, তাহলে কিন্তু 121 সেই ফর্মে চলে আসছে। এবং 121 কিন্তু 5 ও 7 দ্বারাও বিভাজ্য নয়, 5 ও 7 দ্বারাও কিন্তু এটা বিভাজ্য নয় 121। তাহলে সেই যুক্তি অনুযায়ী 121 তো মৌলিক সংখ্যা হওয়া উচিত।
কিন্তু 121 মৌলিক সংখ্যা নয়। কেন? 121 আমরা জানি 11কে 11 দ্বারা গুণ করা যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেকেই করাই দেখেছি যে 6n প্লাস মাইনাস 1, এবং আমিও একটা ভিডিও করেছিলাম, তবে আমি দেখলাম সেটাকে একটু রিসার্চ করে যে এটা ভুল হচ্ছে। এটা কিন্তু সব জায়গায় সঠিক নয়, কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু এটা মিলে যায় হয়তো, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে, একই রকম শুধু 121 অনেক উদাহরণ রয়েছে, তুমি 169কে করে দেখতে পারো, 289কে করে দেখতে পারো। এটা কিন্তু 6n প্লাস মাইনাস 1 ফর্মে রয়েছে, কিন্তু তাকে 5 বা 7 দ্বারাও ভাগ যায় না। হ্যাঁ, 5 7 দ্বারাও ভাগ যায় না, প্লাস সেগুলো কিন্তু এগুলো 13 13 169 হয়, আবার 17 17 289 হয়। ঠিক আছে, তাই এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু এই নিয়মে এটা কিন্তু মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, তাই এই নিয়ম কিন্তু করবে না। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা। কি নিয়ম? যে কোনো একটি সংখ্যা মৌলিক কিনা বোঝার জন্য সেই সংখ্যার ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা বুঝে, সেটা যেই সংখ্যার বর্গ, সেই সংখ্যার আগের মৌলিক সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এটা একদম সঠিক নিয়ম এবং যুক্তি সহকারে আমি ভিডিওতে অবশ্যই বলেছি। আশা করি ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারলে এবং এই ক্লাস থেকে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাস আবার দেখা হচ্ছে। নমস্কার।